80% সিরিয়ার আশ্রয় প্রার্থীকে জার্মানি তাদের দেশে ফেরত পাঠাতে চায়, মন্তব্য চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের। ব্রিটেন ইরান যুদ্ধে জড়াবে না বলে সাফ জানালেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর সিদ্ধান্ত কোসোভোর। ইরান সংঘাতে ইউএস যুদ্ধবিমানের জন্য আকাশপথ বন্ধের ঘোষণা দিয়েছে স্পেন। রঙিন কাগজে পাম গাছ তৈরি করে পোল্যান্ডে ঐতিহ্যবাহী পাম সানডে পালিত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। সিরিয়ার রাজনৈতিক উত্তরণ ও পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে জার্মানি সফরে পৌঁছেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার বার্লিনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। দুই দেশের সরকার প্রধানদের এই শীর্ষ বৈঠকে উঠে এসেছে শরণার্থী প্রত্যাবাসন ও সার্কুলার মাইগ্রেশনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো। একই সঙ্গে যেহেতু সিরিয়ায় গৃহযুদ্ধ শেষ হয়েছে, তাই জার্মানির আশ্রয় প্রার্থীদের 80% সিরিয়ানকে দেশে ফেরত পাঠাতে জার্মান সরকার আগ্রহী বলে জানান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। সিরিয়ার রাজনৈতিক উত্তরণ, শরণার্থী প্রত্যাবাসন এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে জার্মানির সরাসরি সহায়তা চাওয়ার লক্ষ্যে বার্লিনে একদিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরীয় প্রেসিডেন্টের এই সফরকে ঘিরে ইসলামিক স্টেটের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি থাকায় সোমবার পুরো সরকারি এলাকায় কঠোর নিরাপত্তা জারি করেছে জার্মান পুলিশ। বিশেষ করে প্রেসিডেন্টের অবস্থান স্থল পটসডামার প্লাজা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। সোমবার চ্যান্সেলরি ভবনের বাইরে সিরিয়ান প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনার পাশাপাশি দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধে বাস্তুচ্যুত শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে চ্যান্সেলর মার্জ জানান, সিরিয়ায় গৃহযুদ্ধ শেষ হয়েছে। জার্মানিতে আশ্রয় প্রার্থী 7 থেকে 800 হাজার সিরিয়ানদের মধ্যে প্রায় 80% আগামী 3 বছরের মধ্যে নিজ দেশে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে। সিরিয়ায় এখন গৃহযুদ্ধ শেষ হয়েছে এবং নীতিগতভাবে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সিরিয়ার অনেক দক্ষ নাগরিককে এখন তাদের নিজ দেশের পুনর্গঠনের জন্য প্রয়োজন। তাই এই মানুষদের বিষয়ে কথা বলার এখনই সঠিক সময়। আমি সেই সব সিরিয়ান নাগরিকদের প্রত্যাবাসনে অগ্রাধিকার দিতে বলেছি যাদের বসবাসের বৈধ অনুমতি নেই অথবা যারা এখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। জার্মানিতে এখন প্রায় 1 মিলিয়ন সিরিয়ান শরণার্থী বসবাস করছেন। মূলত গত জানুয়ারি মাসেই এই সফরটি হওয়ার কথা ছিল, তবে কুর্দি যোদ্ধাদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। বর্তমানে জার্মানি ও সিরিয়া সার্কুলার মাইগ্রেশন মডেল নিয়ে কাজ করছে, যা সিরীয় মেধাবীদের নির্দিষ্ট সময়ের জন্য নিজ দেশে ফিরে পুনর্গঠন কাজে অংশ নেওয়ার সুযোগ করে দিবে। জার্মানিতে বর্তমানে সিরীয় বংশোদ্ভূত প্রায় 1.3 মিলিয়ন মানুষ বসবাস করছেন, যাদের মধ্যে প্রায় 6,000 চিকিৎসক সহ অনেকেই জার্মানির অর্থনীতিতে সক্রিয়ভাবে অবদান রাখছেন। আমরা জার্মান সরকারের বন্ধুদের সাথে মিলে সিরিয়ানদের জন্য এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই যাতে তারা সিরিয়া পুনর্গঠনের জন্য নিজ দেশে ফিরে যেতে পারেন এবং যারা এখানে থাকতে চান তারা অবশ্যই তাদের কাজ চালিয়ে যেতে পারে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল জানান, বার্লিন সিরিয়ার জনগণের পাশে আছে এবং দেশটিকে নতুন সুযোগ করে দিতে তারা বদ্ধপরিকর। এছাড়া বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী ক্যাথরিনা রেইচে সিরিয়ার জ্বালানি, নির্মাণ, আইটি এবং নিরাপত্তা প্রযুক্তি খাতে জার্মান প্রযুক্তিগুলোর বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। জ্বালানি, নির্মাণ, আইটি কিংবা নিরাপত্তা প্রযুক্তির এই লক্ষ্য অর্জনে আইটি খাতেই জার্মান কোম্পানিগুলোর সাথে কাজ করার বিশাল সম্ভাবনা দেখছে। এর মধ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি দেউর আলীতে অবস্থিত বিদ্যমান একটি বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রেসিডেন্ট আল শারার এই সফরকে সিরিয়ার নতুন অগ্রযাত্রায় জার্মানির কার্যকর অংশদারিত্বের শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক।
ব্রিটেনকে ইরান যুদ্ধে জোর করে টেনে নেওয়া হবে না। সোমবার লেবার পার্টির স্থানীয় নির্বাচন প্রচারণা শুরু করতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিরোধীদের বক্তব্যের সমালোচনা করে বলেন, কনজারভেটিভ নেতা কেমি বার্ডিনচ এবং রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ দুজনই পরিণতি বা ভেবেই সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চান। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের বিষয়টি উল্লেখ করে স্টারমার জানান, এপ্রিল থেকে বেশিরভাগ ব্রিটিশ পরিবারের জ্বালানি বিল কমবে, আর এই কমার পেছনে রয়েছে গত বছরের বাজেটে নেওয়া কিছু পরিকল্পনা। এছাড়া হরমুজ প্রণালীর বিষয়ে ডাউনিং স্ট্রিটে ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রণালীটি কিভাবে খোলা রাখা যায় সে বিষয়ে একটি বিস্তৃত আলোচনা হবে এবং এটি জ্বালানির দাম কমানোর সবচেয়ে কার্যকর উপায়। গত বছর ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর আমেরিকা সমর্থিত উদ্যোগের অংশ হিসেবে গাজার আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর অনুমোদন দিয়েছে কোসোভো। ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান এবং আলবেনিয়া সহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স এ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই বাহিনীর লক্ষ্য গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস এর অধীনে অন্তর্বর্তী প্রশাসনকে সহায়তা করা। কোসোভো সরকার সোমবার টেলিভিশনে প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে জানায়, গত ডিসেম্বর মাসে আমেরিকার আমন্ত্রণ পাওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজায় সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে গাজায় কত সংখ্যক সেনা পাঠানো হবে তা প্রকাশ করেনি কোসোভো সরকার। আমরা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে এবং গাজার জনগণকে সহায়তা করতে প্রস্তুত, কারণ আমরাও 1999 সাল থেকে আন্তর্জাতিক বাহিনীর সহায়তার সুবিধাভোগী ছিলাম এবং এখনো আছি। ইরান ইস্যুতে আমেরিকা ও স্পেনের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা চরমে। সোমবার মাদ্রিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস জানান, ইরানের ওপর হামলার উদ্দেশ্যে আমেরিকার কোনো সামরিক বিমান স্পেনের আকাশপথ ব্যবহার করতে পারবে না। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউএসের এই সামরিক অভিযানকে বেপরোয়া ও অবৈধ অভিহিত করে ইতোমধ্যে রোটা ও মোরন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও প্রত্যাখ্যান করেছেন। দেশটির সংবাদ মাধ্যম এল পাইসের প্রতিবেদন অনুযায়ী স্পেনের এই অনড় অবস্থানের ফলে ইউএস যুদ্ধবিমানগুলো এখন দীর্ঘ পথ ঘুরে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে বাধ্য হচ্ছে। এদিকে মাদ্রিদের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন স্পেনের বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আমরা শুরু থেকেই বলে আসছি যে ইরানের যুদ্ধের সাথে সম্পৃক্ত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা মোরন এবং রোটা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেব না। এই সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ফ্লাইট পরিকল্পনা আমরা প্রত্যাখ্যান করেছি, কারণ আমাদের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই অধিকার আমাদের রয়েছে এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা কোনো অবৈধ যুদ্ধে অংশ নিতে চাই না। স্পেনে ক্যাথলিক চার্চে গত কয়েক দশকে ধর্মগুরুদের যৌন নিপীড়নের শিকার ভুক্তভোগীদের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার স্পেন সরকার এবং দেশটির সর্বোচ্চ চার্চ কর্তৃপক্ষ স্প্যানিশ এপিস্কোপাল কনফারেন্স এই যৌথ প্রোটোকলে সই করে। এই বিষয়ে বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোস জানান, আগামী 15 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই প্রক্রিয়ায় সেই সব ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে যাদের মামলার আইনি সময়সীমা পেরিয়ে গেছে কিংবা অভিযুক্তের মৃত্যু হয়েছে। গির্জা প্রধান লুইস আরগুয়েলো এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। 2021 সালে এল পেইস পত্রিকার এক তদন্তে 1200টিরও বেশি অভিযোগের তথ্য প্রকাশের পর এই নির্যাতন কেলেঙ্কারি সামনে আসে। নতুন এই ব্যবস্থার ফলে ভুক্তভোগীরা এখন সরাসরি গির্জার কাছে না গিয়ে ওম্বার্সম্যানের মাধ্যমে আর্থিক ও মানবিক সহায়তার আবেদন জানাতে পারেন। আমি বিশ্বাস করি আজ সেই হাজারো ভুক্তভোগীর জন্য ন্যায় বিচারের দিন, যারা একসময় ক্যাথলিক গির্জার ভেতরে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। তারা এখন জানতে পারবেন যে রাষ্ট্র তাদের পাশে আছে, রাষ্ট্র তাদের ভুলে যায়নি এবং তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাজ করছে। আগামী 15 এপ্রিল থেকেই এই প্রতিকার প্রক্রিয়া কার্যকর হতে শুরু করবে। পোল্যান্ডে পালিত হলো এক রঙিন ঐতিহ্যবাহী উৎসব পাম সানডে। হাতে তৈরি কাগজের ফুল লতা দিয়ে স্থানীয়রা বিশাল আকার পাম গাছ তৈরি করে অংশ নেন এই বিশেষ প্রতিযোগিতায়। পোল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের গ্রামীণ কুর্পি অঞ্চলে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমধর্মী এক বিশেষ আয়োজন। এখানে ক্যাথলিক ধর্মাবলম্বীরা অংশ নেন উঁচু ও দৃষ্টিনন্দন পাম গাছ তৈরির প্রতিযোগিতায়, যা সাজানো হয় হাতে তৈরি কাগজের ফুল দিয়ে।
লিসে গ্রামের স্থানীয়রা ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন, যা উৎসবটিকে আরো বর্ণিল করে তোলে। সব মিলিয়ে প্রায় 150টি স্টার পাম গাছ এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এখানে ব্যক্তিগত ও দলীয় দুই ধরনের ক্যাটাগরি রয়েছে। প্রতিযোগিতায় পামগুলোর উচ্চতা, নকশা এবং সূক্ষ্ম কাজের উপর বিচার করে বিজয়ীদের নির্বাচন করা হয়। তবে এতে প্রধান ও গুরুত্বপূর্ণ নিয়ম হলো সবকিছুই হতে হবে হাতে তৈরি। বাজার থেকে কেনা কোনো সাজসজ্জা ব্যবহার করা যাবে না। আমরা হাতে তৈরি রঙিন ফুল দিয়ে এগুলো সাজাই। কোনো কিছুই দোকান থেকে কেনা বা কৃত্রিম হতে পারবে না। এছাড়া বন থেকে সংগ্রহ করা গাছপালা যেমন ব্লুবেরি বা পাইনের ডালপালাও ব্যবহার করেছি। এই কাজটি খুবই শ্রমসাধ্য। বাসার কাজের ফাঁকে ফাঁকে সবসময় বের করে আমি কাজ করি। অনেক সময় গভীর রাত পর্যন্ত কিংবা কখনো ভোর পর্যন্ত বসে ফুলের পাপড়িগুলো তৈরি করেছি এমন সুন্দর একটি স্টার পাম বানানোর জন্য। স্থানীয় পর্যটন সূত্র অনুযায়ী এই পাম প্রতিযোগিতা 1969 সাল থেকে প্রতি বছর এই অঞ্চলে অনুষ্ঠিত হয়ে আসছে। শুধুমাত্র 2020 সালের মহামারীর কারণে একবার এটি বন্ধ ছিল। পাম সানডে খ্রিস্টানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যা হোলি উইক বা পবিত্র সপ্তাহের সূচনা করে। বিশ্বজুড়ে খ্রিস্টানরা ইস্টারের আগের রবিবার এই দিনটি উদযাপন করে থাকেন। ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধন হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতা প্রতি বছরই পোল্যান্ডের দর্শকদের মুগ্ধ করে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।